নির্বাচনী সীমানা নিয়ে ১৪টি রিট আদালতের বিষয়ে বললেন ইসি সচিব। প্রবাসীদের ব্যালটে থাকবে না প্রার্থীর নাম। পিআর সহ কয়েক দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি জামাত সহ ৭ দলের। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। গণহত্যার জন্য দায়ী হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা, বললেন নাহিদ। কঠোর শাস্তির দাবি। এবং ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬৬৭ জন। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, নির্বাচনী সীমানা নিয়ে আদালতের ১৪টি রিট হয়েছে। এখন বিষয়টি আদালতের অধীনে রয়েছে, সেখান থেকেই এর সমাধান হবে। আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আক্তার আহমেদ বলেন, প্রবাসীরা যে ঠিকানায় ব্যালট পেতে চান তা নির্ধারিত অ্যাপে দিতে হবে। তবে প্রবাসীদের ব্যালটে প্রার্থীর নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। কেউ প্রবাসী থাকা অবস্থায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করে দেশে চলে আসলে তিনি আর ভোট দিতে পারবেন না বলেও জানান ইসির সিনিয়র সচিব। এছাড়া যারা পেশাগত দায়িত্বের কারণে ভোট দিতে যেতে পারবেন না, তারাও প্রবাসীদের মতো নিবন্ধন করে ব্যালট নিতে পারবেন। জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন সহ কয়েক দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী সহ ৭টি রাজনৈতিক দল। আজ কর্মসূচির প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলগুলো। রাজধানীর বায়তুল মুকাররম ও প্রেস ক্লাবের সামনে আলাদা আলাদা ব্যানারে এসব কর্মসূচি পালন করে তারা। জামাতে ইসলামী ছাড়াও ৭ দলের মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিএনপি বিনা ভোটে নির্বাচিত হতে চায় না। বিএনপি চায় যুদ্ধ করে, লড়াই করে জিততে। দুপুরে সাতক্ষীরা তালা উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এদেশে আর ফ্যাসিবাদের উত্থান হতে দেবে না জনগণ। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ তিনি জবানবন্দি দেন। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়া ৬ লাশ পোড়ানোর মামলায় ৩ দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার ৪৭তম সাক্ষী হিসাবে দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেন নাহিদ ইসলাম। জবানবন্দিতে তিনি ২৯ জুলাই থেকে ৫ আগস্টের ঘটনা প্রবাহের বর্ণনা করেন। বন্ধুর বাসা থেকে তাকে চোখ বেঁধে নিয়ে গুম করা ও নির্মম নির্যাতনের বর্ণনাও উঠে আসে তার জবানবন্দিতে। ঢাকা রিপোর্টার্স ইউনিটে আমাকে ডিজিএফআই সংবাদ সম্মেলনটা আয়োজন করে আমাকে হাসপাতাল থেকে নিয়ে যায় এবং তারা বলেছিল যে আন্দোলনে বিএনপি জামাত ঢুকে নাশকতা করছে। আমরা আন্দোলন সমাপ্ত ঘোষণা করছি, যেহেতু সেদিন সরকার কোটার প্রজ্ঞাপন দিয়েছিল। কিন্তু আমরা বলেছিলাম যে এই প্রজ্ঞাপন দিলেও এই কোটা সংস্কার, এত রক্তের উপর দাঁড়িয়ে কোটা সংস্কার আমরা মানছি না এবং এই আন্দোলন চলমান থাকবে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সহ আন্দোলনকারীদের যাদের গ্রেফতার করা হচ্ছে, আমরা তাদের মুক্তির দাবি জানিয়েছিলাম। তিনি আরও বলেন, ক্ষমতাকে পাকাপোক্ত ও নিরঙ্কুশ করতে গণহত্যা চালায় আওয়ামী সরকার। আমরা যেহেতু ৩রা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছি এক দফা, ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম
অন্য আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি, দেশের এই ক্রান্তিকলে আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। নাহিদ ইসলামের জবানবন্দি এই মামলার অকাট্য দলিল বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা পালিয়ে যাওয়া, অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া, এই পর্যন্ত একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। জুলাই শহীদ আবুল হোসেনের স্ত্রীর সাক্ষ্য গ্রহণ শেষে জেরা শুরু হয়েছে। এর আগে সকালে এই মামলায় গ্রেফতার 8 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 667 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া 6 জনের মধ্যে 5 জন নারী ও 1 জন পুরুষ। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর হাসপাতালগুলোতে 241 জন, বরিশাল বিভাগে 108 জন, ঢাকা বিভাগে 102 জন, চট্টগ্রাম বিভাগে 96 জন, রাজশাহী বিভাগে 38 জন, খুলনা বিভাগে 37 জন ও ময়মনসিংহ বিভাগে 25 জন ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত 167 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 86 জন পুরুষ ও 81 জন নারী। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 40,461 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবাড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে 5 জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ভোরে 2 পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আলোকবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলী ও বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। গত 5 আগস্টের পর সংঘর্ষের আশঙ্কায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ভোরে আওয়ামী লীগের কর্মীরা গ্রামে প্রবেশের চেষ্টা করলে 2 পক্ষ মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ইদন মিয়া। গুলিবিদ্ধ আরও 3 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচারণা। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের কাছে ছুটে বেড়াচ্ছেন। বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা নিজেদের কৌশল অনুযায়ী ভোটারদের মন জয় করতে তৎপর রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা ব্যক্তিগত ও দলগতভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন, আর সংগঠন সমর্থিত প্যানেলগুলো তাদের প্রচলিত কৌশল পোস্টারের মাধ্যমে জনসম্পৃক্ত বাড়াচ্ছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে উঠেছে প্রচারণার একটি বড় প্ল্যাটফর্ম। এখানে প্রার্থীরা ইশতেহার ও কার্যক্রম প্রচার করছেন। এবারে সারা বাংলার খবর। গাজীপুরের শ্রীপুরের মাধবখোলা খাসপাড়া নামক এলাকায় পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল 9:30টার দিকে বনে লাকড়ি কুড়াতে এসে পুকুরের লাশ দেখতে পেয়ে স্থানীয় একজন পরে শ্রীপুর থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে অজ্ঞাত অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার করে। শ্রীপুর থানার ইন্সপেক্টর অপারেশন সঞ্জয় সাহা জানান, লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মানিকগঞ্জের সিংগাইরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। বেলা 12টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আহাদি হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতির বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান সোহাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ হাবেল উদ্দিন, থানা ওসি জেও
এম তৌফিক আজম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু সহ অনেকেই। দীর্ঘ এক যুগ কাজ করার পর চাকরি হারিয়ে এক অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন নজরুল ইসলাম। গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর এলাকায় একটি কারখানায় চাকরি হারানো এই প্রোডাকশন কর্মকর্তা গত 1 বছর পার করেছেন কারখানার সামনে দাঁড়িয়ে। প্রতিনিধি মাহমুদুল হাসানের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর এলাকায় এই মাহমুদ ডেনিম লিমিটেড কারখানায় 2013 সাল থেকে প্রোডাকশন কর্মকর্তা হিসেবে কাজ করে আসছিলেন নজরুল ইসলাম। হঠাৎ 2024 সালের সেপ্টেম্বরে মাহমুদ ডেনিম কারখানা বন্ধ হয়ে যায়। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সকল শ্রমিকদের ছাঁটাই করা হয়। পরে সেখান থেকে নজরুল ইসলামেরও চাকরি চলে যায়। পরে কারখানা চালু হলেও চাকরি ফেরত পাননি তিনি। বাবা মারা গেলেন, আর কেউ নেই সংসারে, মা একা পড়ে যান, এই জন্য ছুটি নিয়েছিলাম। তারপরে তারা মেনে ইনকাম অ্যালাউ করে না। 13 সালে চাকরি তো ভালোই চলতেছিল, তখন ভালোই চলছে। 13 সাল থেকে কোন সাল পর্যন্ত আপনি এখানে চাকরি করেছেন? 13 সাল থেকে এই তো কত বছর পর্যন্ত চাকরি করছি। এখনও চাকরি আছে আমার, চাকরি গেলে তো আমাকে ডিসচার্জ দিবে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান, প্রায় 1 বছর যাবৎ নজরুল ইসলামকে প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত কারখানার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন তারা। সময় দেখে দাঁড়াই থাকে, কিন্তু এর বিশেষ কারণ কি সেটা আমি আসলে কখনো খেয়াল করি না। কিন্তু সে অফিস টাইম এখানে দাঁড়াই থেকে মেনটেন করে। সকালে আসে, লাঞ্চে আবার সে বাড়ি যায়, আবার লাঞ্চের পরে আসে, এবং বিকালবেলা ফ্যাক্টরি শেষ হলে সে ব্যাক করে বাড়ি চলে যায়। এবং সেটা ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক, সে এখানে দাঁড়ায়। বৃষ্টির ভিতর সে ছাতা দিয়ে দাঁড়ায় থাকে। আমি এইটুকু খেয়াল করছি, এর বেশি কিছু আসলে আমি জানি না। আসলে আমরা দেখি উনি প্রতিদিন অফিস টাইমে আসে এবং সারাদিনই এখানে থাকে, এবং সন্ধ্যা 6টার দিকে আর কি এখান থেকে যায়। উনি মনে করে যে মনে হয় আমি অফিসে এখানে করতেছি, কিন্তু আসলে তো ওনার ভিতরে যাওয়ার পারমিশন নাই। উনি কীভাবে যে এখানে এসে দাঁড়া থাকে এটা তো আমরা বলতে পারি না। উনি খাড়ায় থেকে আসে, সকাল 8টার দিকে আসে, আপনার 5টার দিকে চলে যায়। তবে এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। কারখানার গেটে 1 বছর যাবৎ দাঁড়িয়ে কাজে যোগদানের অপেক্ষায় থাকা নজরুলের জীবনের এই প্রান্তে মা এবং এক সন্তানের ব্যয়ভার কিভাবে নির্বাহ করছেন সে বিষয়ে হয়তো মানবিক হবে সংশ্লিষ্ট মহল, এ আশায় অপেক্ষা তার। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ও আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 12তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সাইমা শাহিন সুলতানা ও এশিয়ার কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। 20 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা, যার আয়োজন করেছে পর্যটন বিচিত্রা। পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল বলেন, সরকারি বেসরকারি উদ্যোগে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে এই মেলা হবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন পর্যটন সংস্থা রাফেল ড্র ও আকর্ষণীয় অফারের মাধ্যমে ভ্রমণ পিপাসুদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্বাচনী সীমানা নিয়ে 14টি রিট আদালতের বিষয়ে বললেন ইসি সচিব। প্রবাসীদের ব্যালটে থাকবে না প্রার্থীর নাম। পিআর সহ কয়েক দফা দাবিতে 3 দিনের কর্মসূচি জামাত সহ 7 দলের রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। গণহত্যার জন্য দায়ী হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা, বললেন নাহিদ কঠোর শাস্তির দাবি। এবং ডেঙ্গুতে একদিনে 6 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 667 জন।
এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার